সাভারে রাজীবের ছত্রছায়ায় সম্পদের কুমির জাহাঙ্গীর ও ঠান্ডু মোল্লা বহু জমি দখল, সনাতনদের জমি দখলে নিয়ে গড়া হয়েছে মাদ্রাসা। এক দফা দাবিতে রাজপথে সরব হচ্ছে বিএনপির নতুন কৌশল গতি আনবে আন্দোলনে, বলছে সমমনা দলগুলো। দায়িত্ব গ্রহণের 4 বছরে তাপসের হাত ধরে ঢাকা দক্ষিণ সিটিতে সংস্কারের নব সূচনা জানালেন। পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। ঢাকায় অটো রিকশার নিয়ন্ত্রণে ক্ষমতাসীন দলের নেতা, ট্রাফিক পুলিশ আর চাঁদাবাজ চক্র। হাইকোর্ট ও মন্ত্রীর নির্দেশনার পরও বহাল তবিয়তে ব্যাটারি চালিত রিকশা। এবং চট্টগ্রামের পতেঙ্গায় নদীর ধাক্কায় তরুণ নিহত, 4 ঘন্টা পর পানির নিচে শিশু সাকিবের মরদেহ উদ্ধার। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ছত্রছায়ায় সম্পদের কুমির বড় ভাই জাহাঙ্গীর। নামে বেনামে গড়েছেন বহু সম্পদ, দখল করেছেন বাড়ি। এনজিও কর্মীর আড়ালে আরেক ভূমিদস্যু মামা ঠান্ডু মোল্লা। বাজার রোডে সনাতনদের জমি দখলে নিয়ে দিনে দুপুরে মাদ্রাসা গড়েছেন তিনি। রাজীবের বিদেশের ব্যবসা দেখভাল করেন জাহাঙ্গীর। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে জনদরদি দাবি করেছেন রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকে 3য় পর্ব আজ। সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সম্পদ আর ত্রাসে সাভারের সম্রাট এই রাজীব সম্পদ আড়াল করতেও বেশ কৌশলী। রাজীবের রাজনীতির ছত্রছায়ায় সম্পদের কুমির মামা বড় ভাই সবাই। রাজীবের ত্রাসে সম্পদের আরেক কুমির বড় ভাই জাহাঙ্গীর। মোহাম্মদপুরের মনোরম এই বাড়ির 13 তলার ফ্লোরটিও কিনেছেন জাহাঙ্গীরেরও রয়েছে তাসিন বিল্ডার্স নামে হাউজিং কোম্পানি। সাভার বটদাইলে এই 11 একর সম্পত্তি তাসিন বিল্ডার্সের। নামাবাজার লোহাপট্টিতে 10% জায়গায় দখল করে বানান 5 তলা ভবন। এখান থেকে নামাবাজারের চাঁদাবাজি টেন্ডার নিয়ন্ত্রণ করে ভাগাভাগি করে নেন রাজীব জাহাঙ্গীর। একই এলাকায় 12% এই জায়গা জোরপূর্বক লিখে নেন জাহাঙ্গীর। এই এলাকায় 40% আরও একটি 100 কোটি টাকা মূল্যের দেয়াল ঘেরা এই জায়গা জাহাঙ্গীরের। ধামরাইয়ের চৌঠাইলে নিয়েছেন 280% জমি। ধামরাই ফুডনগরে 113% জমিও কিনেছেন জাহাঙ্গীর। মানিকগঞ্জের বিন্নাঠাঙ্গি ব্রিজের পাশে আছে বাগান বাড়িও। শুরু করলাম আপনার জায়গার অভাব নাই তো আমার, আপনি 2 দিন লাগবে হুন্ডাতে জায়গা দেখতে গেলে। অভিযোগ আছে রাজীবের বিদেশে থাকা ব্যবসা ও সম্পদের দেখভাল করেন বড় ভাই জাহাঙ্গীর। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমি শিপবিল্ডিং এর কাজ করি। আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। ফখরুল আলম সমান তার নিজস্ব ব্যবসা আছে। রাজীবের সম্পদের আরেক চমক তার মামা ঠান্ডু মোল্লা। 450 টাকা বেতনে বাগান মালির কাজ করা ঠান্ডু মোল্লা এখন বড় এনজিও কর্মীর লেবাসে। সাস নামে করেন এনজিও। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সৌদি প্রবাসী ডাক্তার সালাম সাভার ইসলামবাগের ভাটপাড়ায় 1 একর 70% জমি কিনলে দেখভালের দায়িত্ব নিয়ে পরে জোরপূর্বকই লিখে নেন। জমির শোকে ডাক্তার সালাম কয়েকদিন পরেই হার্ট অ্যাটাকে মারা যান। সাভার বাড্ডা এলাকায় 286% এ জমিও ঠান্ডু মোল্লার। এখানে 16% জমিতে গড়েন 8 তলা বাড়ি। নামাবাজারে 18%-এর উপরও এই 8 তলা বাড়ি। সাভার ডগর মৌজায় 18%-এর উপর এই 7 তলা বাড়িও ঠান্ডু মোল্লার। সাভার বাজার রোডে এই 6 তলা বাড়িতে নিজেই থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের এই বাড়ি দখল করে দিনে দুপুরেই মাদ্রাসা গড়ে তুলেছেন ঠান্ডু মোল্লা। এত সব গড়েছেন রাজীবের ছত্রছায়ায়। গত 15 বছরে জাদুর চেরাগের ছোঁয়ায় রাজীবের পুরো পরিবারের সম্পত্তি বেড়েছে সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা। যেন সাভারকে গিলে খেয়েছে রাজীব পরিবার। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রশাসন, তারাই তো এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এক দফা দাবি আদায়ে ফের রাজপথে সরব হতে কার্যক্রম শুরু করেছে বিএনপি।
যুগপথের সমমনা দলের নেতারা বলছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষায় থাকা দেশের মানুষ ঝিমিয়ে পড়ার আগেই রাজপথে সরব হতে চান তারা। বিএনপি নেতাদের দাবি, কৌশল নির্ধারণ করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে দ্রুত আবার গতি পাবে এক দফার আন্দোলন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ৭ জানুয়ারির নির্বাচনের পর কয়েক মাস স্থবির অবস্থা কাটিয়ে আবারও দলীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে সরব হচ্ছে বিএনপি। রাজপথের কর্মসূচির পাশাপাশি সমমনা রাজনৈতিক দল ও জোটগুলোর শরিকদের নিয়ে ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী আত্মপর্যালোচনা সহ ভবিষ্যৎ করণীয় ঠিক করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে দলটি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নতুন করে এখনো কৌশল নির্ধারণ না করা গেলেও রাজপথে দাবি আদায়ে জনসমর্থন ধরে রাখতে বেশি দিন সময় নিতে চান না যুগপথের শরিক দলের নেতারা। নির্বাচনের পরেও আন্দোলন করে অন্যায় অবৈধ নির্বাচন বাতিল করা, ফ্রেশ নির্বাচন করা, সরকারের পতন ঘটানোর ইতিহাস ফিলিপাইনে আছে, পাকিস্তান আছে, বহু দেশে আছে। আমাদের এখানেও এটা হতে পারে। তবে সময় বেশি যদি যায় তাহলে মানুষ ঝিমিয়ে পড়লে ওটা তোলা মুশকিল হবে। এইটা আমরা বলেছি যে আমরা মনে করি মানুষের মন মরে যাবার আগে আমাদের রাস্তায় আসা উচিত। লক্ষ্যটা হচ্ছে যে এই সমস্ত পর্যালোচনা থেকে, মত বিনিময় থেকে আমরা নতুনভাবে সমগ্র এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে সংগঠিত করবার জন্য আমরা কী ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারি, রাজপথে কী ধরনের নির্দিষ্টভাবে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আর বিরোধী সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে বিএনপি এবার মাঠে নামতে চায় বলে জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। যুগপৎ কিংবা মিলিতভাবে একটি আন্দোলনের সূচনা করতে যাচ্ছে। সে আন্দোলনের গতি প্রকৃতি কী হবে, কৌশল কী হবে, সেটি নিয়ে এই মুহূর্তে আলাপ আলোচনা চলছে। দেশেও আবহাওয়া প্রচণ্ড গরম, সেজন্য কিছু সময় নেওয়া দরকার। মনে হয় যে বিরোধী দল গোছানো হয়ে গেলে এবং বিরোধী দলসমূহের সাথে একটা আন্দোলনের কৌশল নিয়ে ঐক্যমতে পৌঁছলে তারপরে বিএনপি রাজপথে নামবে আন্দোলনে। দেশের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে জনগণের আন্দোলন গড়ে তোলার এখন ভালো সময় বলেও মনে করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পুলিশ দিয়ে হয়তো বিরোধী দলকে দমন করতে পারবে, বাট রিজার্ভের উন্নতিটা তারা করতে পারবে না এবং অর্থনৈতিক অবস্থাও উন্নতি করতে পারবে না, জিনিসপত্রের দাম কমাতে পারবে না। একটা দুঃসহ পরিস্থিতির মুখোমুখি দেশের সাধারণ জনগণ। তো এই ধরনের পরিস্থিতিতে আন্দোলন সফল হওয়ারই কথা এবং আমরা আশা করি মিলিত বিরোধী দলসমূহের মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হবে এবং বর্তমান সরকারকে চলে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2020 সালের 16 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথমবারের মতো দায়িত্বভার গ্রহণ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 17 মে থেকে শুরু হয় নগরপিতা হিসেবে ঢাকা দক্ষিণ সিটির জনসাধারণের তৃণমূল পর্যায়ের নাগরিক সেবা দ্বারা আনুষ্ঠানিক যাত্রা। 4 বছরে এই যাত্রায় সফলতা পেয়েছেন বেশ কিছু কাজে, রয়েছে আগামীরও পরিকল্পনা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। দায়িত্বভার গ্রহণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নেমে পড়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, যার অনেক কিছু দৃশ্যমান এ 4 বছরে। দক্ষিণ সিটির ধূপখোলা মাঠ, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নতুন বাস টার্মিনাল, সায়েদাবাদের নতুন বাস টার্মিনাল, হাজারীবাগে স্লুইস গেট, ঢাকা গেটের পুনর্নির্মাণ এবং সদরঘাট এলাকার ঐতিহ্যবাহী লালকুঠির নির্মাণ শৈলী ঠিক রেখে করা হচ্ছে সংস্কার। এমন উন্নয়নে খুশি নগরবাসী। আরো জিনিসটা ভালো হলো, সৌন্দর্য ভালো জিনিসটার, আরও এলাকার যে লোকজন আসবে এগুলো দেখবে। ঐতিহাসিক যে বিষয়গুলো এগুলো আমরা হারিয়ে ফেলছিলাম। তো দক্ষিণ সিটি কর্পোরেশন তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে আমরা এর সাথে আবারও পরিচয় হতে পারতেছি। এই এলাকার আশেপাশে আসলে কোথাও এরকম খেলাধুলার মাঠ নাই। এই মাঠটা হওয়াতে সকালবেলা বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে এবং বড়রা খেলতে পারে। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র জানান, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হস্তান্তর করা হলে সংস্কার করা হবে ঐতিহাসিক ছোট কাটারা, বড় কাটারা, রূপলাল হাউস সহ আরো অনেক ঐতিহাসিক স্থাপনা। বড় কাটারা, ছোট কাটারা, এগুলো যদি আমাদের কাছে হস্তান্তর করা হয় আমরা এগুলো সংস্কার করবো। আমরা পরিকল্পনা নিয়েছি যে 7টি ঐতিহ্যের বলয় করবো, যেখানে একজন পর্যটক বা সে দেশি হোক বিদেশি পর্যটক হোক, সে একটি জায়গায় নেমে সেই ওই বলয় দিয়ে সে বিভিন্ন স্থাপনাগুলো ঘুরে
দেখে স্বাচ্ছন্দ্যে আবার সেখানে আসতে পারবে। দায়িত্ব নেওয়ার 4 বছরে দক্ষিণ সিটির 57 একর জায়গা দখলমুক্ত করে সিটি কর্পোরেশনের দখলে নিয়েছেন মেয়র, যার বাজার মূল্য 5,000 কোটি টাকা আর রাজস্ব আয় হয়েছে দ্বিগুণ। দ্বিতীয় বছরে সেটাতে 879 কোটি টাকা এবং তৃতীয় বছরে 1031 কোটি টাকা আমরা ছুঁয়েছি। তার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 1000 কোটি টাকার একটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। আমাদের এখন সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে, আমরা স্বাবলম্বী হয়েছি। এখন আর আমাদেরকে সরকারের অপেক্ষায় থাকতে হয় না। দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা নিশ্চিত এবং জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান জানিয়ে মেয়র বলেন, এ বিষয়ে জনগণকেও হতে হবে সচেতন। বৃহৎ জলাবদ্ধতার যে জায়গাগুলো ছিল এগুলো ধীরে ধীরে কমে আসতেছে। সামগ্রিকভাবে আমরা যেখানেই যেটা পাচ্ছি আমরা চিহ্নিত করে করে সেখানে কি প্রয়োজন, উৎসটা কি এবং কোন জায়গা থেকে দ্রুত পানিটা নিষ্কাশন করা যায়, সামগ্রিক পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। দীর্ঘ 28 বছর পর বর্তমান মেয়রের সময় এসে পদোন্নতি পেয়েছেন সিটি কর্পোরেশনের 155 জন কর্মকর্তা কর্মচারী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর অবস্থানে যুক্তরাজ্য। ঢাকার সঙ্গে ব্রিটিশ সরকারের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি অনুযায়ী রাজনৈতিক আবেদন প্রত্যাখ্যান হওয়ায় 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাতে যাচ্ছে ঋষি সুনাক সরকার। এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, যুক্তরাজ্যে অবৈধ প্রবেশ ঠেকাতেই এ পদক্ষেপ। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। উন্নত জীবনের আশায় প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান হাজার হাজার মানুষ। সেই তালিকায় প্রথমেই আসে বাংলাদেশের নাম। পড়াশোনা বা ভ্রমণের জন্য দেশটিতে প্রতি বছর ঢুকছে বহু বাংলাদেশি। তবে যারা গিয়ে সেখানে অবৈধ হয়ে পড়ছেন তাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এসেছে, গেল বছরেই ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন প্রায় 11,000 বাংলাদেশি, যাদের লক্ষ্য ছিল স্থায়ীভাবে বসবাস করা। প্রাথমিক আশ্রয়ের জন্য তাদের মধ্যে মাত্র 5% আবেদন মঞ্জুর হয়। বাকি 10,000-এর বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া এসব আশ্রয় প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ঋষি সুনাক সরকার। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি করে যুক্তরাজ্য। ওই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটেনের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিলসন, যেখানে উভয় দেশ পারস্পরিক অংশীদারিত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন, অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এসব অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির সরকারের পরিসংখ্যানে টেলিগ্রাফ আরও জানিয়েছে, 2023 সালের মার্চ পর্যন্ত রেকর্ড 21,525 জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন, যা বিগত বছরের তুলনায় 154%-ও বেশি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীতে দিনে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো খরচ করে 500 মেগাওয়াট বিদ্যুৎ। অধিকাংশ লাইনই নেয়া অবৈধ সংযোগে। হাইকোর্ট মন্ত্রীর নির্দেশনার পরও বহাল তবিয়তে নগরীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। রমরমা ব্যবসা নিয়ন্ত্রণে ক্ষমতাসীন দলের নেতা, ট্রাফিক পুলিশ আর চাঁদাবাজ চক্র। পুলিশ বলছে, ব্যাটারি চালিত রিকশা বন্ধে নতুন কোনো নির্দেশনা পায়নি তারা। বিস্তারিত আল নোমানের প্রতিবেদনে। ছাত্রলীগ চলে, যুবলীগ চলে, আবার তারা মার্কা নাম্বার 1, নাম্বার 7। রাজধানীর অলিগলি ও মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও 3 হুইলার। জরিপে দেখা যায়, এসব রিকশার ব্যাটারি চার্জে দিনে 500 মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় হয়। অধিকাংশই নেওয়া হচ্ছে মূল লাইন থেকে অবৈধ সংযোগের মাধ্যমে। হাইকোর্টের নির্দেশনার পরও নিয়ন্ত্রণ করা যায়নি অটোরিকশা। গেল 15 মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে। এই নির্দেশনার পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রিকশা চালকরা নতুন নির্দেশনার বিষয়ে অবগত নন, আর যারা জানেন তারা এই নির্দেশনা মানতে নারাজ। সরকার যদি আমাদের দিকে, গরিব মানুষের দিকে না দেখে তো এটা উঠাই দেয় বা ভাঙ্গে চুরে এলা, তাহলে তো এটা আমাদের প্রতি নিষ্ঠুরতা কাজ করা হবে। ভাই, হার্টের সমস্যা আর ডায়াবেটিস আছে, আমি কোনো ভারী কাজ করতেই পারি না। আমি এই রিক্সা চালাইয়া মোটামুটি ভাবে চলতেছি, খাইতেছি। পকেট মারি কমে গেছে, সন্ত্রাস কমে গেছে, ঠিক আছে, ঠেকবাজ কমে গেছে,
এখন এটি যদি বন্ধ করে দেন এই মানুষ যাইব কি করবো? চোর বাটপাড়ের লেগে চলতে পারতো না, এখন এগুলা সব ভালো হইয়া এখন এই অটোমোটো চালায়াও অনেকে খাইতেছে। অভিযোগ রয়েছে স্থানীয় সরকার দলীয় নেতা এবং কিছু অসাধু পুলিশ সদস্য ও চাঁদাবাজ চক্রের যোগ সাজসে চলছে এ অবৈধ বাহন। একটা কার্ডের এরিয়া দিছে, ওই এরিয়ার মধ্যে যদি কোনো পুলিশের সার্জনে ধরে ওই হেরা সারাই দেয়। পুলিশ খায়, এলাকার নেতা বেতারা খায়, বড় ভাই ছোট ভাই, মানে অভাব নেই। গ্যারেজের মালিকের ভাইয়ের নাম হলো নাজমুল, আর হের ভাই হলো সভাপতি ছাত্রলীগের। সড়কে চলাচলকারী অন্যান্য বাহনের চালক ও সাধারণ যাত্রীরা সরকারের অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এটা আসলে একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিচ্ছে। এতে পরিবেশ দূষণ, পাশাপাশি শহরের যে যানজট অনেকটা নিরসন হবে। ফালায় দেওয়ার যাত্রীদের অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে। তাদের ব্রেকিং সিস্টেম ভালো না, আমার মনে হয় এটা ঠিক হবে না। সিটি থেকে তুলে দেওয়া ভালো, তারা কোনো আইন কানুন মানে না এবং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের জন্য। তবে মন্ত্রী ঘোষণা দিলেও ব্যাটারি চালিত রিক্সা বন্ধে নতুন কোনো নির্দেশনা পাননি বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী। নতুন কোনো নির্দেশনা আমরা পাই নাই এখনো, কিন্তু আমাদের অভিযান সবসময় বলবৎ থাকে। মেইন সড়কে যদি অটোরিকশা উঠে তাহলে আমরা এগুলো ব্যবস্থা নেই। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলেও জড়িত মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে পড়ে কমপক্ষে 4 জন আহত হয়েছে। 3 ঘন্টা অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিমানবন্দর সড়ক মোড়ে শুক্রবার রাত 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা 4 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। সংবাদ সকালে আরো থাকছে। সিরাজগঞ্জের তারাশী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীকে হুমকি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য। সরকারের নানা উদ্যোগ, প্রতিশ্রুতি এবং অভিযানের পরেও কমছে না নিত্যপণ্যের বাজার। কারসাজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি যেন মুনাফালুভী ব্যবসায়ীদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এতে সর্বশান্ত হচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মাজহারুল ইসলামের রিপোর্ট। সাইফুল ইসলাম বাজারে মাছ কেটে সামান্য উপার্জনে টানছেন সংসারের ঘানি। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মিলছে না কোনো হিসেব। যে টাকা আয় তাতে মায়ের ওষুধ, সন্তানদের পড়াশোনা সহ সংসারের খরচে মাস শেষে শূন্য হাত। সব নিত্যপণ্যের দাম একটু ঊর্ধ্বগতি, সেই হিসাবে যাই ইনকাম হয় আল্লাহ যাই দেন রাখতে পারি না, এই হলো কথা। সংসারে খরচ আছে, তো ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া, নিজের খরচ, এইভাবে মানে রিজার্ভ রাখতে পারি না। শুক্রবারের কারওয়ান বাজারে আসা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত বেশিরভাগ মানুষেরই আয় ব্যয়ের সমীকরণটা সাইফুলের মতোই। সপ্তাহখানেক ধরে দাম আকাশচুম্বী গরিবের আমিষখ্যাত ডিম আর পোল্ট্রি মুরগির। সুখবর নেই সবজির বাজারেও। বেগুনের দাম ছুঁয়েছে শতক। বেশিরভাগ সবজির দামই 50-এর উপরে। দেশের জনগণ অসহায়। যেখানে আমি 1 কেজি খেতাম সেখানে আমি হয়তো 250 গ্রাম 1 পোয়া নিয়ে খাচ্ছি। মধ্যবিত্তদের জীবন বাঁচানোর জুলুম। বাজারের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। এখানে দেখা যাচ্ছে সব জিনিসের দাম অনেক বেশি। প্রতিটা জিনিসের দাম অগ্নিমূল্য, ক্রয় ক্ষমতার বাইরে গেছে। এখন সাধারণ আমরা যে পাবলিক, আমরা তো হিমশিম খাচ্ছি। ডলারের দাম বৃদ্ধির অজুহাতে ঈদকে সামনে রেখে চড়া সব ধরনের মশলার দাম। ডলারের দাম বাড়ার ডিক্লারের পর থেকে মশলার দাম অনেক বাড়ছে। বিশেষ করে এলাচির দাম প্রায় কেজিতে 1400-1500 টাকা করে বাড়ছে। এবং কি জিরা, দারচিনি, লং, গোলমরিচ এগুলির দাম কেজিতে 150 টাকা করে বাড়িয়ে গেছে। বাজারের অস্থিরতার পেছনে সরকারের মন্ত্রীরা সিন্ডিকেটকে দুষলেও শক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি। বাজারে তদারকি বাড়ানোর পরামর্শ ক্রেতাদের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। মাছ ও মাংসের বাজার থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল, বাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং কি কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। ইরশাদ, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে লক্ষ্মীপুরের মাছ মাংসের বাজারের কি অবস্থা। তো লক্ষ্মীপুরের মাছ মাংস বাজার বলতে মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য যে গরিব, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষজন হিমশিম খেতে হচ্ছে, কারণ দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে মাছ এবং মাংসের দাম। ইরশাদ, আমি যদি আপনাকে বলি যে গত মাসে যে
কাতল মাছ, রুই মাছ, মৃগেল মাছ এবং ইলিশ মাছের যে দাম ছিল প্রতিটি মাছে এখন হচ্ছে রুই মাছ 350 টাকা, কাতল মাছ 400 টাকা, ইলিশ মাছ যে 3টা 1 কেজি ওই ইলিশ মাছের দাম পড়ছে আপনার 1200 টাকা। আমরা যদি আপনাকে বলি যে দেশের মুরগি বাজার, এই মুরগি বাজারে আপনার ডিম হচ্ছে 150 টাকা এবং টাইগার লেয়ার যেটা দাম পড়ছে আপনার 450 টাকা এবং দেশি লেয়ার 360 টাকা। সোনালী মুরগি 360 টাকা করে বিক্রি হচ্ছে এবং যেটা হাইব্রিড বা ছেঁচা লেয়ার বলছে ওটা হচ্ছে 320 টাকা। আর লোকাল লেয়ার 330 টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা করে। তো আমরা এই যে মাছের যে মাংসের যে বাজারটা সেটা হচ্ছে হাড় ছাড়া গরুর মাংস 900 টাকা এবং হাড় সহ গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা। আমরা এখানকার যে যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মুরগির যে দাম সেটা হচ্ছে মুরগির ডিমের বাচ্চা এবং খাদ্যের দাম বৃদ্ধির কারণে তারা মুরগি বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ইরশাদ, এ ছিল লক্ষ্মীপুর থেকে মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে ধন্যবাদ। বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। অতিরিক্ত গরমে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই 40 থেকে 50 জন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। এদিকে জেলা সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় বেড না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝে ও বারান্দায়। সহকর্মী তারিক রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র দাবদাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে চাঁপাইনবাবগঞ্জে, তবে সম্প্রতি আবারও শুরু হয়েছে দাবদাহ। এতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। জেলার হাসপাতালগুলোতে একের পর এক বাড়ছে গরমের প্রভাবে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে প্রায় 40 থেকে 50 জন। বেড না পেয়ে বর্তমানে ওয়ার্ড ও মেঝেতে ভর্তি রয়েছে অর্ধশত শিশু। আমি তো ভর্তি হয়েছি, সমস্যা 8-10 দিন থেকে ওষুধ খাওয়াচ্ছি, কিছু হয়নি। হাসপাতালে পরশুদিন থেকে পাতলা পায়খানা, তারপর থেকে বমি, কাল রাত থেকে জ্বর নাপা ওষুধ খেয়ে কিছু হয়নি। কেন ভালো হলো না? ডাক্তারে বলছে 10 দিন থাকতে পারে, 7 দিন থাকতে পারে, 15 দিন থাকতে পারে। এমন পরিস্থিতিতে শয্যা সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গরমজনিত রোগ প্রতিরোধে শিশুদের প্রতি আরও বেশি যত্ন নেওয়ার তাগিদ হাসপাতালটির এই চিকিৎসকের। 250টা রোগী এখন শুধুমাত্র শিশু রোগী না, যদিও আমাদের এখানে মাঝে মাঝে যেমন এই 15 দিন আগে 125 জন রোগী ছিল টোটাল, এরকমই ছিল, কিন্তু টোটাল 125টা বেড আমাদের মানে শিশু ওয়ার্ডে 3টা মিলেও হবে না। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা কয়েক শতাধিক। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। অস্থায়ী বন্দর দিয়ে গাজায় পৌঁছালো যুক্তরাষ্ট্রের ত্রাণ। ত্রাণকে লোক দেখানো বলছে ফিলিস্তিনিরা। সিরাজগঞ্জের তারাশে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রভাব, প্রার্থীকে হুমকি, অশালীন বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতা কর্মীরা জানান, দলকে ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে প্রভাব সৃষ্টি করছেন এক চেয়ারম্যান প্রার্থী। এই অভিযোগে সেই প্রার্থীকে শোকজও করেছেন রিটার্নিং কর্মকর্তা। সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইমুদ্দিনের রিপোর্ট। সিরাজগঞ্জের তারাশের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি প্রচার প্রচারণায় এভাবেই নিজেকে ক্ষমতাসীন দলের প্রার্থী পরিচয় দিচ্ছেন। আর পাশ থেকে তার সমর্থক অপর চেয়ারম্যান প্রার্থীকে উদ্দেশ্য করে নানা হুমকি ও অশালীন মন্তব্য করছেন। দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে তারাশে বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিন্দু আর মুসলমান ফুটবল খেলা, বলেন তো
আমরা ওই ফুটবল খেলার কোন পক্ষ নেব? অপর চেয়ারম্যান প্রার্থী ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় নির্বাচনী প্রচার প্রচারণায় মনিরুজ্জামান মনি ও তার সমর্থকরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এবং তার লোকজন বর্তমানে আমাদের এই অঞ্চলে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে চলেছে। হিন্দু সম্প্রদায়ের যে সকল কুচ্ছ রটনা যেভাবে বক্তব্য দিছে, আপনারা ওই বক্তব্য পেলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার কথাটা সত্য কি মিথ্যা। নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে বিজয় হবে বলে আমি আশা করি। প্রভাবমুক্ত এবং নির্বাচনে সাম্প্রদায়িকতা ইস্যু সৃষ্টি করা না হলে জয়ের আশা করছেন সঞ্জিত সরকার। আগামী 21শে মে নির্বাচন যদি নিরপেক্ষ হয় আর প্রভাবমুক্ত হয়, সেখানে যদি সাম্প্রদায়িকতার কোনো বীজ বপন করা না হয়, তাহলে জনগণ আমাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়ে বিজয়ী করবে। এ বিষয়ে মনিরুজ্জামান মনি একে নির্বাচনী প্রচারণার কৌশল বললেও দলের প্রার্থী দাবি করার বিষয় অস্বীকার করেন। আমি দলীয় প্রার্থী, এই কথা আমি কথা বলিনি যে আমি দলীয় প্রার্থী। কারণ দলীয় প্রার্থী আমার বলার কোনো সুযোগ নেই। আমার ভোট স্যার এগুলো টেকনিকও যদি বলেন আর পলিসি বলেন যে সবাই দলমত নির্বিশেষে ভোট দেন, এই কথাই তো বলবো। প্রকাশ্যে সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা। সাইমউদ্দিন, দেশ টিভি, সিরাজগঞ্জ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি সেনা কর্মকর্তা। আহত আরও 8 জন। নিহত ব্যক্তি ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি স্থল আক্রমণের ফলে উত্তর রাফায় 6 লাখের বেশি ও দক্ষিণ রাফায় 1 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, ফিলিস্তিনের রাফা ও গাজার অন্যান্য স্থানে স্থল অভিযান মোকাবেলা করবে ফিলিস্তিনিবাসী। এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এদিকে শুক্রবার গাজায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ। অস্থায়ী বন্দর দিয়ে গাজায় প্রথমবার পৌঁছালো যুক্তরাষ্ট্রের ত্রাণ। তবে ত্রাণ নয়, জীবনের নিরাপত্তাই চান নিরীহ ফিলিস্তিনিরা। এমন ত্রাণ সহায়তাকে লোক দেখানো বলছেন ফিলিস্তিনিরা। দিনে ত্রাণ, রাতে অস্ত্র সরবরাহ। মার্কিন প্রশাসনের এমন নীতিতে চরম ক্ষোভ জানিয়েছেন তারা। আফরিন ময়ূর ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি বোমা হামলায় একদিকে কাঁপছে গাজা, অন্যদিকে ক্ষুধায় কাতরাচ্ছেন উপত্যকার বাসিন্দারা। এমন হৃদয় বিদারক দৃশ্য খুব কমই দেখেছে বিশ্ববাসী। এর মধ্যেই দুর্ভোগ কমাতে অঞ্চলটিতে অস্থায়ী বন্দর দিয়ে ত্রাণ পাঠাচ্ছেন মার্কিন প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমবারের মতো 500 টন ত্রাণ সহ একটি জাহাজ অস্থায়ী সমুদ্র বন্দরে নোঙর করে। এর পরপরই শুক্রবার গাজার মূল ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা হয় 150টি ট্রাক। তবে ত্রাণ নয়, জীবনের নিরাপত্তাই চান অঞ্চলটির বাসিন্দারা। মার্কিন প্রশাসনের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে অনেকের মাঝে। দিনে ত্রাণ দিয়ে রাতে ফিলিস্তিনিদের মারতে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার নীতিতে চরম ক্ষোভ জানিয়েছেন তারা। এ ধরনের সাহায্য দেয়াকে বাইডেন প্রশাসনের ষড়যন্ত্র হিসেবে মনে করছেন গাজাবাসী। সব হারিয়ে আমি আজ নিঃস্ব। তারা আমাদের মারার জন্য ইসরায়েলকে অস্ত্র দিয়ে এই যে লোক দেখানো সমর্থন দিচ্ছে, আমরা এটা চাই না। মার্কিন প্রশাসনের কোনো কিছুই আমাদের প্রয়োজন নেই। তারা রাতে আমাদের উপর হামলা চালাতে সহায়তা করে আর দিনের বেলায় আমাদের সমর্থন করে। এর বিরোধিতাই করছি আমরা। আমাদের অনেকগুলো সীমান্ত ক্রসিং রয়েছে যেগুলোর মধ্যে সাহায্য আসতে পারে। সমুদ্রপথে ত্রাণ পাঠিয়ে হয়তো তারা গ্যাস ক্ষেত্রগুলো দখল করতে চায়। এমনও হতে পারে ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা এবং এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করার কৌশল এটি। এদিকে ত্রাণ পৌঁছালেও উপত্যকায় 6 মের পর এখন পর্যন্ত কোনো চিকিৎসার সরঞ্জাম পৌঁছায়নি। এ অবস্থায় হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝুঁকি জেনেও বিশ্বকাপ দলে তাসকিনকে রেখেছেন নির্বাচকরা। টাইগার পেসারও সেই আস্থার প্রতিদান দিতে চান। এক ভিডিও বার্তায় ব্যক্তিগত দলীয় লক্ষ্যের কথা জানান তাসকিন।
এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি, যেখানে যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন শান্তর দল। বিস্তারিত জানাচ্ছেন প্রতাপ কোচ। লম্বা ভ্রমণ শেষে মার্কিন মুল্লুকে টিম টাইগার্স হিউস্টনে পা রেখে ক্রিকেটারদের চোখে মুখে রোমাঞ্চের ছাপ স্পষ্ট। প্রথমবার জাতীয় দলের জার্সিতে যুক্তরাষ্ট্র মাতাবেন শান্ত শরীফুলরা। বাকিদের মতো রোমাঞ্চিত তাসকিনও। চোটের কারণে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া প্রায় অসম্ভবই ছিল, কিন্তু নির্বাচকরা তাসকিনকে নিয়ে বিশ্বকাপে যেতে চেয়েছেন। চোটের কারণে 2019 বিশ্বকাপ মিস করলেও এবার ভাগ্যকে কাছে পেয়েছেন টাইগার পেস সেনসেশন। সহদিনায়ক হয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আর আমি দলটা যখন পিছাইছে একটা জিনিস আমার মনে পড়ছে যে একটা সময়ে 19 বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। সেই বিশ্বকাপেই আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে। এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার। চেষ্টা করব এই সম্মানটার ভ্যালু দেওয়ার চেষ্টা করব। দারুণ ছন্দে টাইগার তাসকিন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে 4 ম্যাচে 8 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরাও। বিশ্বকাপেও ছন্দ ধরে রাখতে চান স্পিড স্টার। আসলে বাংলাদেশ দলে মানে সবসময় প্রত্যেকটা সিরিজেই বা যখনই বারবার সুযোগ পাই অন্যরকম একটা ফিল হয়। আসলে দেশের জন্য খেলার মানে অন্যরকম একটা প্রাইড ফিলিংস, এটা আসলে এক্সপ্লেন করা ডিফিকাল্ট আমার জন্য। তার মধ্যে স্পেশালি আমি আবার যখন কামব্যাক করছি তারপর থেকে আমি অনেক ভ্যালু করি এই যে প্লেসটাকে। কারণ আমি যখন 2.5-3 বছর বাইরে ছিলাম দলের, ওই সময়টা আমি আসলে বুঝতে পারছি যে না, বাংলাদেশ দলের খেলার শান্তিটা অন্য কোনো কিছুতেই নাই। আসলে 20 ওভারের বিশ্বকাপে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। এবারও শান্তদের কাছে প্রত্যাশা নেই, তবে সহ অধিনায়কের স্বপ্নের পরিধি বড়। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাল্লাহ। যদিও প্রথম 2টা ম্যাচই বিগ ম্যাচ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। আর T20 খুবই আনসার্টেনিটির খেলা, যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময়। সো নেদারল্যান্ড, নেপালকেও এই জন্য লাইটলি নেওয়ার কিছু নাই, কারণ T20 খুবই মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে T20। তো অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ডে। 7 জুন বিশ্বকাপে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। 28 মে টেক্সাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং 1 জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি আইসিসি। প্রতাপ কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।